যেখানে পথ চলা শুরু অন্তিম পর্ব। সাদিয়া মেহরোজ। ক্যাফেটেরিয়ার এক কোণে বসে তিরু। ইলির সাথে সাক্ষাৎ করতে তার এখানটায় আসা। 15 মিনিট পার হয়ে গেছে, ইলির দেখা নেই। অথচ মেয়েটা ফোনে এমনভাবে তাড়া দিচ্ছিল যেন সে ক্যাফেতে এসে বসে আছে 1 ঘন্টা যাবৎ। বিরক্ত হয় তিরু। ফোনের স্ক্রিন থেকে দৃষ্টি সরিয়ে আশেপাশে তাকায়। আচানক তার দেখা মেলে সাদিফের। ভারী বিষণ্ণ মনমারা দেখাচ্ছে ছেলেটাকে। দুঃখেরা যেন তার মুখশ্রী জুড়ে ভর করেছে। চোখের নিচে গাঢ় কালো দাগ, সুঠাম দেহ শুকিয়ে কাঠ। মুখবয়বে লেপ্টে রয়েছে যেন হাজারো বেদনা। আস্তে ধীরে কফিতে চুমুক দিতে অন্যমনস্ক হয়ে বসে রয়েছে। তিরুর কেমন যেন লাগলো। ভীষণ ইচ্ছা করলো গিয়ে ছেলেটাকে জিজ্ঞেস করতে, এত দুঃখ কাঁধে নিয়ে ঘুরছেন কেন বলুন তো। স্থির চিত্তে থাকা হলো না তিরুর। উঠে সাদিফের নিকট গেল তিরু। চেয়ার টেনে ইচ্ছে করে খানিকটা শব্দ করে বসলো। ধ্যান ভাঙে সাদিফের। তিরুকে দেখে ভীষণ ইতস্তত বোধ করে শুধায়, আরে আপনি কেমন আছেন? সাদিফের অস্বস্তি লক্ষ্য করল তিরু। কপালে ভাঁজ পড়ল তার। বলে উঠল, ভালোই আছি, কিন্তু আপনাকে দেখে তো মনে হচ্ছে না আপনি একদম ভালো নেই। কি ব্যাপার? সাদিফ হাসার চেষ্টা করল। কই, আমি তো ভালোই আছি। মিথ্যা বলবেন না সাদিফ, আপনার চেহারা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে আপনি ঠিক নেই। এমনকি এখন আপনাকে ছোট একটা বাচ্চা দেখলেও বলে দিতে পারবে আপনি আপসেট। কি হয়েছে খুলে বলুন আমায়। আমি তো আপনাকে হেল্প করতেও পারি নাকি? সাদিফ এক পর্যায়ে পূর্বের মতো বিষণ্ণতা আঁকড়ে ধরল নিজের চেহারায়। তিরুর কথায় ভরসা খুঁজে পেল। বুকটা ভার ভার লাগছে। অন্তঃকরণে জমে থাকা কথা কাউকে বলা দরকার। একটু শান্তির দরকার। কণ্ঠের খাদ নামিয়ে নিষ্প্রাণ কণ্ঠে সাদিফ বলল, একা হয়ে পড়েছি। রাদিফ আপনার সাথে যা করলো তারপর আমার লাইফ সব কিছু হয়ে গেছে অবিনষ্ট। রাদিফ কেমন তা জানতাম আমি, কিন্তু ও যে এতটা জঘন্য কাজ করে বসবে তা আমি কখনো ভাবতেও পারিনি তিরু। আমি অত্যন্ত দুঃখিত রাদিফের তরফ থেকে। লজ্জিত আমি। ও আমার ভাই হতো তিরু। যেমনই হোক, কখনো সে আমায় কষ্ট দিত না। বড় ভাইয়ের মতো আমায় আগলে রেখেছে রাদিফ। নতুন একটা জীবন দিয়ে আমাকে বেঁচে থাকার স্বপ্ন দেখিয়েছে। প্রত্যেক দিন রাতে ও যখন বাড়ি ফিরত আমরা আড্ডা দিতাম, গিটার বাজিয়ে গান গাইতাম। আমার মন খারাপের সময়গুলোতে ও আমার মন ভালো করতে মরিয়া হয়ে যেত। বহুদিন অবধি আমি ভালোবাসা থেকে বঞ্চিত ছিলাম। রাদিফের জন্য আমি ভালোবাসা পেয়েছি মায়ের মতো খালামণি, একটা ঘর পেয়েছি। কিন্তু যখন রাদিফ এই ঘটনাটা ঘটালো, তারপর ওকে জেলে নিয়ে গেল পুলিশ। মেয়েদের সাথে এরূপ অপরাধ করার জন্য বেশ কয়েক বছর ও জেলে থাকবে, এবং এটা ওর প্রাপ্য। আই নো, বাট কোথাও আমার ওর জন্য কষ্ট হয় তিরু। রাদিফ জেলে যাওয়ার পর খালামণিও আমার সাথে সম্পর্ক ছিন্ন করে দেন। কারণ তিনি ভাবেন সব কিছু আমার জন্য হয়েছে, আমি দায়ী। আমার জন্যই আপনার আর রাদিফের পরিচয় হয়েছে। বর্তমানে আমি কোনো রকম দিনাতিপাত করি, সৃষ্টিকর্তার নিকট নিজের মৃত্যু প্রার্থনা করি। একা থাকা ভারী কষ্টের তিরু। একাকিত্ব কারোর জীবনে না আসুক। অ্যাকচুয়ালি পৃথিবীতে কিছু মানুষ আছে যাদের জীবনে সুখ কোনোদিনও আসে না। আমি হচ্ছি সেই মানুষদের কাতারে পড়ি। সময় নিয়ে লম্বা শ্বাস ফেলল সাদিফ। চোখ দুটো জল দ্বারা পরিপূর্ণ। নিজেকে সামলে কিয়ৎ হেসে শুধালো,
ভালো থাকুন তিরু, খুব সুখে থাকুন। দোয়া রইল আপনার জন্য। আসি তবে। বিল পে করে সাদিফ চটজলদি পা বাড়ালো। তিরু তখন নির্জীব। সাদিফের চলে যাওয়া দেখছে। এই ছেলেটা তার কেউ না, তবুও কেমন খারাপ লাগা কাজ করছে। ছেলেটা কি কখনোই সুখী হবে না পৃথিবী? ও আওড়ালো, পৃথিবী, তুমি ছেলেটার দুয়ারে একটুখানি সুখের পরশ লাগাও, একটুখানি শান্তি দাও ওকে। ভালো মানুষগুলো কেন সবসময় দুঃখী হয়ে রবে? প্রিয়কে টুকটাক সাহায্য করছিল তিরু। মলিন হয়ে রয়েছে মুখশ্রী। মন খারাপের কারণটা অবশ্যই সাদিফ। ওর কথা মাথায় আসলে বুক ভারী হচ্ছে, খারাপ লাগছে প্রচণ্ড। সাদিফের অতীত সম্পর্কে ও অবগত। ছেলেটা কতই না কষ্ট পেল ফেলে আসা দিনে। এখন একটু কি সুখ পাবে না? বাসায় ফেরার পর ঘন ঘন কিচেনে যাতায়াত করছে আরুণ। তিরুকে স্বাভাবিক দেখাচ্ছে না। মেয়েটা আজ সে বাড়ি ফেরার পরও একবার রুমে গেল না। শেষে অধৈর্য হয়ে নিজেও বেরিয়ে এসেছে অরুণ। নিষ্প্রভ তিরুকে দেখে চমকেছে ও। মেয়েটার হলোটা কি? কাজের মাঝে হঠাৎ পেছনে তাকালো প্রিয়। আরুণকে দর্শন করা মাত্রই শুধালো, কিছু লাগবে ভাইয়া? মাথা ধরেছিল একটু। কফি হবে? এক্ষুনি দিচ্ছি। তুমি ততক্ষণে রুমে গিয়ে বসো ভাইয়া। মাথা নাড়ালো আরুণ। শেষবারের মতন তিরুর পানে তাকালো। মেয়েটা পিছন তাকিয়ে তাকে একটু দেখলো অবধি না। কেমন গায়ে লাগলো বিষয়টা। পা ফেলে জায়গাটা ছেড়ে রুমে চলে গেল ও। কফি বানানো শেষ হতেই প্রিয় তিরুর কাঁধে হাত রাখলো। আলগোছে কান থেকে ইয়ারপড খুলে তিরু জিজ্ঞেস করলো, কিছু বলবে প্রিয়? আরুণ ভাইয়া এসেছিল ভাবি, কফি চাইলো। তুমি একটু দিয়ে আসবে প্লিজ? শিওর, আমার কাছে দাও। আরুণের খোঁজ খবর নেওয়া হয়নি। নিজের খামখেয়ালিপনাতে বিরক্ত হলো তিরু। ভাবনায় ডুবে থেকে দুনিয়া ভুললে চলে? আরুণটা কি ভাবছে কে জানে। আপনার কফি। আরুণ শার্টের টপ দুটো বোতাম খুলে সবেমাত্র গা এলিয়ে দিয়েছিল বিছানায়। চোখ দুটো ক্লান্তিতে মুদে এসেছে। তিরুর কণ্ঠ শ্রবণ মাত্রই চট করে উঠে বসল। ভ্রু কুঁচকে তিরুকে আপাদমস্তক দেখে নিয়ে বলল, তোমার হয়েছেটা কি বলো তো? আরুণের হাতে কফির মগ দিয়ে তিরু তার পাশে বসল। প্রশ্ন ছুড়ল, এই কথা বলছেন কেন? আমি আবার কি করলাম? মুখে এমন আমাবস্যার প্রলেপ কেন? কি হয়েছে? তেমন কিছু না। তিরুর শুকনো উত্তরটা শুনে আরুণ মগে ঠোঁট ছোঁয়ালো। তিরুটা ভীষণ জেদি, চাপা, অনেকটা তারই মতো। নিজের অনুভূতি কাউকে জানাতে দিতে চায় না। নিজেকে কেমন খোলসে আবৃত করে রাখে। আগে না হয় সে অন্যরকম ছিল, কিন্তু এখন তো খানিক বদলেছে নাকি? তিরুটা এখনও তার সাথে সহজ হতে পারল না, বিশ্বাস করতে পারল না। ওকে বলতে হবে না, সবাইকে তো আর সব কিছু বলা যায় না। আই আন্ডারস্ট্যান্ড। কণ্ঠে কেমন অভিমানের ছোঁয়া। তিরু ঠোঁট বাঁকিয়ে হাসল। আরুণ কেমন মেয়েদের মতো অভিমান করে বসে মাঝে মাঝে। হাসি পায় তার। নিজেকে স্বাভাবিক করে সাদিফের ব্যাপারটা খুলে বলল সে। আরুণ মন দিয়ে শোনে পুরোটা। শেষে শুধায়, আমাকে একটু পরিচয় করে দিও তো ওনার সাথে। তিরু অবাক হলো। কেন? আপনার সাদিফেরকে দিয়ে কি কাজ? তুমি যা যা বললে এতে মনে হলো উনি বর্তমানে খুব ডিপ্রেসড। আর মানুষ সব থেকে বেশি ভুল করে ডিপ্রেশনে থাকলে। এই মুহূর্তে ওনার সুইসাইড করার চিন্তাভাবনা আসতে পারে আই থিঙ্ক। এমন সময় ওনার একটু মেন্টালি সাপোর্ট প্রয়োজন, যেটা আমি দিতে চাচ্ছি। মানুষ তো মানুষের জন্যই, তাই নয় কি? আমি ওনাকে হেল্প করতে চাই। বিমোহিত হলো তিরু।
আরুণ ছেলেটা সম্পূর্ণরূপে আলাদা। সে শুধু একদিকে নয়, সব দিক নিয়েই ভাবে। পারফেক্ট দায়িত্ববান ছেলের সংজ্ঞা তিরুর জানা নেই, কিন্তু এই উপাধিটা যদি আরুণকে দেওয়া হয় তবে বোধহয় খুব বেশি ভুল হবে না। তিরু নম্র কণ্ঠে বলল, আজ আপনার মা বেঁচে থাকলে অনেক খুশি হতেন জানেন। আপনাকে নিয়ে অনেক গর্ববোধ হতো তার। আরুণ এ কথার পরিপ্রেক্ষিতে কেবল দীর্ঘশ্বাস ফেলল। হাতের কফি মগটা বাড়িয়ে দিল তিরুর পানে। এখনো অর্ধেক অংশ কফি বাকি। তিরু তা দেখে বলে উঠল, আরে সবটুকু শেষ করুন, অযথা ফেলবো কেন? ওটুকু তোমার। আমার? হ্যাঁ, আমার সব কিছুতেই তোমার অধিকার আছে। অর্ধেক অংশ আমার আর বাকিটা তোমার, কিন্তু এই আমিটা সম্পূর্ণ তোমার। তিরু লাজুক হাসল। অরুণ মুগ্ধ নয়নে শুষে নিল তার লাজুকতা, লজ্জা পাওয়ার লহমা। তিরু ল্যাপটপে ব্যস্ত। হাতের আঙুল ব্যস্ত ভঙ্গিতে চলছে কিবোর্ডের ওপর। ফোনে নোটিফিকেশন এলো, ইমেল এসেছে। ব্যস্ত তিরু ফোনটা হাতে নেওয়া মাত্রই তার মুখশ্রীতে ছেপে গেল হৃষ্টচিত্ততা। অফিস থেকে 9 দিনের ছুটি দেওয়া হয়েছে। সকাল হতে সে ব্যাকুল মনে সেই ইমেলের অপেক্ষায় ছিল। হাত ফোন রাখল তিরু। অবশেষে তার বহুদিন যাবৎ গড়ে তোলা স্বপ্ন সত্যি হতে যাচ্ছে। হাতে তার 3 মাসের বেতন জমা। ভিসা থেকে শুরু করে পাসপোর্ট সহ বাকি সব কিছু গুছিয়ে রাখা আছে। তিরুর সেই যে ছোটবেলার স্বপ্ন, আকাঙ্ক্ষা, চোখ ভরা সুখের লেলিহান, তা একটু একটু করে আজ পূর্ণ হওয়ার পথে। সৃষ্টিকর্তা যদি কাউকে সৃষ্টি করার পূর্বে জানতে চাইতো সে কী হয়ে পৃথিবীতে প্রবেশ করতে চায়, তাহলে তিরু বিনা বাক্য পাখি হতে চাইতো। পাখির মতো মুক্ত আকাশে উড়ে তার দুনিয়া দেখার স্বপ্ন। পৃথিবীতে যদি এই সংসার করা নামক ধরা বাঁধা নিয়মটা না থাকতো তাহলে ও পাখি হতো। যে পাখি ঘর বোঝে না, যার কাঁধে নেই কোনো দুশ্চিন্তা, যার মনে নেই কোনো দুঃখ। তিরু, আসবো? মিহি কণ্ঠস্বর। দিবাস্বপ্ন দেখা বন্ধ করল তিরু। দৃষ্টিপাত ছুড়ল সম্মুখে। হাতে ধোয়া ওঠা দুটো কফি মগ নিয়ে দাঁড়িয়ে আছে আরুণ। তাকিয়ে রয়েছে উত্তরের আশায়। তিরু ল্যাপটপ তড়িঘড়ি বন্ধ করে উঠে দাঁড়ালো। ব্যতিব্যস্ত হয়ে বলে উঠল, আরে আসুন না, আপনারই তো বাসা। নিজের বাসা, নিজের রুমে আসতে অনুমতি চাওয়ার কি আছে? পা দিয়ে দরজা ঠেলে আরুণ ভেতরে প্রবেশ করল। মুখবয়বে কিঞ্চিত অসন্তুষ্ট ভাব। তিরু অবাক। এই তো ভালো ছিল, হঠাৎ প্রতিক্রিয়া কেন বদলালো? সে কি কোনো ভুল কিছু বলল নাকি? নাও। কফির মগটা হাতে তুলে নিতে নিতে তিরু শঙ্কা নিয়ে শুধালো, আমার কোনো কথায় কি কষ্ট পেয়েছেন? আরুণ ভারী কণ্ঠে জবাব দিল, বাড়িটা একার আমার না, তোমারও। নেক্সট টাইম এভাবে কখনো বলবে না, মনে থাকবে? অন্তরালে কিয়ৎ হাসল তিরু। আরুণটা না ভয় পাইয়ে দেয় তাকে। ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে অভিমান করে বসে। আশ্চর্যজনক ব্যাপার। তিরু ধাতস্থ হয়ে বলল, মনে থাকবে স্যার। ডিভানে গিয়ে বসলো আরুণ। ইশারায় তিরুকে পাশে বসতে বলল। ভারী দুশ্চিন্তা নিয়ে তিরু তার পাশে বসল। দেশের বাইরে যাওয়ার ব্যাপারটা আরুণকে এখনো বলা হয়নি, সাহস জুটেনি। অথচ গরুর মতো একগাদা টাকা অপচয় করে ভিসা পাসপোর্ট করে বসে আছে। এখন যদি আরুণ অনুমতি না দেয় তাহলে তো টাকাটা যাবে জলে। আরুণ যেতে নিষেধ করলে তিরু যাবে না, এই শক্ত ধারণাটা ও মাথায় গেড়ে নিয়েছিল। ছেলেটার প্রতি দুর্বল সে। এখন আরুণ যাওয়ার
ওপর নিষেধাজ্ঞা আরোপ করলে সে টু শব্দটি করবে না, জলাঞ্জলি দেবে নিজের স্বপ্নের। তবুও আরনের কথার হেরফের করবে না, তার পক্ষে সম্ভব নয়। এত কষ্টে ঠিক করা সংসারটা নষ্ট হোক সে চায় না, একটুও না। তিরুকে ভাবুকতায় ডুবে থাকতে দেখে আরুণ বলে উঠল, আজ তুমি বাসায় যে, অফিস নেই? 9 দিনের ছুটি দিয়েছে। 3 মাস এত চাপ গেল, হলিডেতেও তো কাজ করতে হয়েছে, তাই ছুটি দিয়েছে। এখানে 3 মাস পর পর 9-10 দিন করে ছুটি দেয়। আর একটু সিনিয়র আর পাকাপোক্ত হলে ছুটির দিন বাড়িয়ে দেয়। জুনিয়র আর নতুনদের জন্য ছুটি কম। ও আচ্ছা, লম্বা ছুটি পেলে কোথাও যাওয়া উচিত তোমার রিফ্রেশমেন্টের জন্য। ঘরে বসে থেকে কি লাভ? মোক্ষম সময়। তিরু অন্তরালে প্রস্তুতি নিচ্ছিল এ ব্যাপারে বলার। অমনি ফোনের রিংটোনের শব্দে ধস নামল কক্ষের নীরবতার। তপ্ত শ্বাস ফেলল তিরু। তিতকুটে বিরক্তিটা গলায় গেড়ে বসেছে। ফোন হাতে নেওয়ার পর দেখল মায়ের ভিডিও কল। আরুণ বাবা, ভালো আছো? তানহা আরুণের সাথে কথা বলায় ব্যস্ত। পাংশুটে বর্ণের চেহারা নিয়ে আরুণের পাশটাই বসল তিরু। দিল তো মা সব পণ্ড করে। তার ওপর কল দিয়ে তিরুকে দূর দূর করে তাড়িয়ে আরুণের সাথে কথা বলায় ব্যস্ত। তিরুকে দেখেও যেন দেখল না। রাগ হয় তিরুর। এতদিন পর কল দিয়ে এমন ব্যবহার। বুকের ভেতরে তৈরি হয় অভিমানের কুণ্ডলী। ওদের কথা চলে বেশ কিছুক্ষণ। তারপর হঠাৎ তানহা বাম দিকে দৃষ্টি ফেরালেন। তিরুকে চুপটি করে বসে থাকতে দেখে শুধালেন, কিরে তিরু, মায়ের খোঁজ খবর নিলি না? এতদিন পর ফোন দিলাম, আমি কেমন আছি না জিজ্ঞেস করে এমনে থম মেরে বসে আছিস কেন? তিরু অদ্ভুত দৃষ্টিপাত ফেলল। মেয়ের মনো অবস্থা বুঝতে বেগ পেতে হয় না তানহার। আসন্ন অবস্থা বিবেচনায় রেখে তৎক্ষণাৎ বলল, আম্মা ভালো আছো? চোখ মুখের এই হাল কেন আম্মা, ঘুমাও না? তানহার দশা ভেজা বেড়ালের মতো। অভিমান বুকে চেপে তিরুর হঠাৎ হাসি পেল খুব। হাসল না তবুও, নিজেকে নিয়ন্ত্রণ করে গম্ভীর গলায় বলল, ভালো আছি। তিরু যে এখন সহজ হয়ে কথা বলবে না তা ভালোই টের পেলেন তানহা। দীর্ঘশ্বাস ফেললেন তিনি। তার মেয়েটা হয়েছে ভারী অভিমানী, একদম তার মতো। তুচ্ছ বিষয়ে গাল ফুলিয়ে বসে থাকে। হাত পায়ে বড় হওয়ার পর অবশ্য স্বভাবে ক্ষীণ উন্নতি এসেছে, কিন্তু তার বেলায় যে কে সেই। পরিবেশ স্বাভাবিক করতে এবার তিনি বললেন, তা বাবারা, বিয়ে তো কম দিন হলো না, আমি কি নাতি নাতনির মুখ দেখে কবরে যেতে পারবো না? কাজ হলো বই কি। তিরুর গম্ভীরতা কাটল। মুখশ্রী জুড়ে শোভা পেল লাজুক আভা। আরণ্যের বিষম উঠেছে। ও আর চোখে তাকালো তিরুর পানে। কণ্ঠর খাদ নামিয়ে শুধালো, নাতি নাতনির মুখ দেখবেন কি করে মা? আপনার মেয়ে তো আসল কাজই করতে দিল না, কাছে গেলেই তো প্রজাপতির মতো ছুটে পালায়। তিরু স্তম্ভিত। অক্ষি জোড়া বড়সড় করে তাকালো আরণের পানে। আরণ উঠে দাঁড়িয়ে কৃত্রিম হেসে বলল, আপনারা কথা বলুন, আমি আসছি, একটু কাজ পড়ে গেছে, জরুরি। তানহার থেকে বিদায় নিয়ে আরণ দরজার কাছে গেল। পেছন ফিরে ইশারা বলে উঠল, আমার কিন্তু আপত্তি নেই তিরু, মাকে নাতি নাতনির মুখ দেখাতে। তুমি রাজি থাকলে মিশন শুরু করতে পারি। গাল দুটো গরম হয়েছে, হাত দুটো বেসামাল কাঁপুনি টের পাচ্ছে তিরু। লজ্জায় নত মস্তিষ্কে বসে রইল। তানহার বলা আর কোনো কথা তার কান দিয়ে ঢুকল না।
আরুণের দেখা মিলল দুপুরে। তিরু ছোট্ট বিড়াল ছানার মতো আরুণের পিছু পিছু ঘুরছে। সেদিকে ধ্যান নেই আরুণের। বেচারা ভারী ব্যস্ত, ফোনে কথা বলছে, কাউকে কর্কশ কণ্ঠে ঝাড়ি দিচ্ছিল। হতাশ হয় তিরু, হাঁসফাঁস করছে সে। অধৈর্য হয়ে পিছু ঘোরা বন্ধ করলো। গলার স্বর খানিকটা উঁচু করে আরুণকে শুনিয়ে শুনিয়ে বলতে লাগলো, নিষ্ঠুর মানুষ, পিছে যে সুন্দরী বউ ননস্টপ ঘুরে যাচ্ছে সেদিকে ধ্যান নেই তার। কল কেটে দিয়েছে আরুণ। তিরুর কথায় ঠোঁট চেপে হাসল, বলল, নিজের প্রশংসা নিজেই করছো? লজ্জা করে না? মানুষ তো করে না, তাই নিজেই করি, এতে লজ্জা পাওয়ার কি আছে? আশ্চর্য। প্রসঙ্গ পাল্টালো আরুণ, তুমি কি কিছু বলতে চাইছিলে? লম্বা দম নেয় তিরু, বলে, অফিস বন্ধ, তাই চাইছিলাম একটু ট্যুর দেব, যদি আপনি অনুমতি দেন তবে। এ ব্যাপারে তো সকালে আমিই বললাম, যাও, এতে অনুমতি চাওয়ার কি আছে? অ্যাকচুয়ালি আমি প্যারিস মানে ফ্রান্সের বাইরে যেতে ইচ্ছুক। ভিসা, পাসপোর্ট যাবতীয় সব কিছু ম্যানেজ করা শেষ। মিনমিন কণ্ঠে তিরু আগ্রহ নিয়ে তাকালো। আরুণ মৌন, তার মুখশ্রী ভার ভার হয়ে। নিজেকে ভৎসনা করল তিরু। ইস, কেন যে আরুণকে না জানিয়ে এসব বাড়াবাড়ি করতে গেল? ছেলেটা কি ভাবছে এখন? আরুণের প্রত্যুত্তরে আশায় তৃষ্ণার্ত কাকের মতো তাকিয়ে রইল তিরু। বক্ষস্থল তার শুকিয়ে কাঠ। নরম তুলতুলে বিছানা, দুধের মতো সাদা চাদরটা আষ্টে পৃষ্ঠে সেটে আছে বিছানার সাথে। হলদেটে রাঙা রোদ্দুর বিছিয়ে আছে দুধ সাদা চাদরে। রোদ্দুরে খুব একটা তেজ নেই, নিরুত্তাপ। উন্মুক্ত কপাট দিয়ে কেমন মিষ্টি মিষ্টি এক সুঘ্রাণ কক্ষ জুড়ে বিচরণ করছে। লম্বা কেশরাশির দল অবিন্যস্ত, অস্থিতিশীল, তার মুখশ্রী জুড়ে উড়ে বেড়াচ্ছে। গম্ভীর ঘুমে মগ্ন তিরু খানিকটা বিরক্ত হলো। চট করে ঘুম ঘুম ভাব উবে গেল। বাইরে থেকে চাপা হৃষ্টচিত্ত তার কলরবে। আলসেমি নিয়ে উঠে বসল ও। হাত দুটো টান টান করে আড়মোড়া কাটল। চোখ দুটো খুলে স্পষ্টত দৃষ্টিটা সম্মুখে নিক্ষেপ করতেই ঠোঁটের কোণে থাকা মৃদু হাসিটা চওড়া হলো। বক্ষ জুড়ে বইল শীতল হাওয়া। ভ্যাটিকানে আসা আজ সম্পূর্ণরূপে একদিন পেরোলো তিরুর। সেই দিন আরুণ অনুমতি দিয়েছিল। নিজেই তদারকি করে ছোটাছুটি করে তিরুকে পাঠালো শেষে। আসার পথে যদিও বা খুশির বদলে অন্তরাল ভার ভার ছিল। কারণটা বোধহয় দুর্বলতা, আরুণের প্রতি তার দুর্বলতা। ভ্যাটিকানে পৌঁছে হোটেলে একটা দিন ঘুমিয়েই কেটেছে, এতটা ক্লান্ত ছিল। কান এঁটো করা শব্দ হলো। তিরু চটপট গা থেকে তুলতুলে কম্বলটা সরিয়ে ছুটল। হোটেলের একজন কর্মচারী এসেছে ব্রেকফাস্ট দিতে। ছেলেটা খাবার দিয়ে চলে যেতেই তিরুর ফোন নিয়ে বসল। আরুণকে একটা কল দেওয়া দরকার। একবার দুবার রিং হতেই ফোনটা রিসিভ হলো। কি ম্যাডাম, মনে পড়লো আমায়? ভ্যাটিকান নিশ্চয়ই অর্ধেক দেখা শেষ। পাংশুটে গলায় তিরু জবাব দিল, অর্ধেক না ছাই, ঘুমিয়েছিলাম আমি। পৌঁছাচ্ছি দুপুরে, এরপর আর হোটেল থেকে বের হইনি। আরুণ ভারী অবাক কণ্ঠে জিজ্ঞেস করল, অদ্ভুত, তুমি যেমন এক্সাইটেড ছিলে, ভেবেছি গিয়েই ব্যাগ ট্যাগ ফেলে ছুটবে বাইরে। টায়ার্ড ছিলাম প্রচুর, তাই আর কি। এখন খেয়ে বের হব। আচ্ছা। তিরু হাঁসফাঁস করছে। আরুণকে একটা কথা বলা দরকার, কিন্তু জড়তা, সংকোচে, প্রকোপে কণ্ঠনালী দিয়ে শব্দ উচ্চারিত হচ্ছে না। শেষে বহু চেষ্টা করে ম্লান কণ্ঠে বলল, আপনিও চলে আসুন না আরুণ, আপনারও তো ছুটি কাটানোর হয় না কখনো। এখন এলে তো পারেন। আরুণ কিঞ্চিৎ হাসল।
বলে উঠল, পাগল, রেস্টুরেন্টে কত চাপ, তাছাড়া পাসপোর্ট, ভিসা এসব কি আর 1-2 দিনে হয়ে যায় নাকি মেয়ে? অপরাধ বোধে মোচড় দিয়ে উঠল অন্তঃকরণ। তিরু শূন্যে ফেলল দৃষ্টি। ভুলটা তার, দোষটাও তার। কি হতো আরুণকে কথাটা আগে বললে? ছেলেটা তো খারাপ নয়, তিরুকে যথেষ্ট সম্মান করে, তার চাওয়া পাওয়া সব কিছুই পূরণ করার চেষ্টা করে, কখনো কোনো কিছুতে না বলেনি। ভারী আফসোস হলো তিরুর। অবশ্য এখন আফসোস করেও বা কী, কিছু তো আর ঠিক হওয়ার নয়। কোনো কিছু মুখে না বললেও ফোনের ওপাশ থেকে আরুণ কীভাবে যেন তিরুর মনের অবস্থাটা বুঝতে পারল। পরিস্থিতি স্বাভাবিক করতে সে নিম্ন কণ্ঠে শুধালো, আপসেট হওয়ার কিছু নেই তিরু, আমি সাথে নেই তো কি হয়েছে, মুহূর্তটা এনজয় করার ট্রাই করো। সব সময় সাথে কারো থাকা লাগবে বিষয়টা এমন না। একা থাকা, একা ঘোরাফেরা এক ধরনের আলাদা আনন্দ রয়েছে, ফিল করার চেষ্টা করো তো। তুমি একসাথে ভবিষ্যতে অনেক ঘোরাঘুরি করতে পারবো, হতে পারে খুব শীঘ্রই। আমাদের হানিমুনটাও তো এখনো হয়নি, এবং তোমাকে বড় আদর করাটাও হয়নি। আমি যে কি পরিমাণ পেনে আছি তিরু। শেষাক্ত বাক্যদ্বয় টেনে বলল আরুণ। বাকরুদ্ধ তিরু। কোথাকার কথা কোথায় টেনে নিয়ে গেল এই ছেলে। আশ্চর্য। তড়িঘড়ি করে কল কেটে দিল। বুকে হাত রেখে নিঃশ্বাস টানছে। আপন মনে সে স্বগতিক করল। আরুণটা দিনকে দিন অশ্লীল হয়ে যাচ্ছে। ছি, কথার কি শ্রী আল্লাহ মামুদ। পৃথিবীর সবথেকে ছোট দেশ ভ্যাটিকান সিটি। বলা বাহুল্য ঢাকা শহরের থেকেও 600 গুণ ছোট এই দেশ। মাত্র 121 একর জায়গা নিয়ে এই ছোট্ট দেশটির উৎপত্তি। এই দেশ ইতালি রোমের মাঝে অবস্থিত স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র। এই দেশের জনসংখ্যা মাত্র 806, কিন্তু গড়ে প্রায় 25,000 মানুষ প্রতিদিন এখানে ঘুরতে আসে। তিরুর ইচ্ছে ছিল ঘোরাঘুরির এই যাত্রাটা শুরু করবে এই ছোট্ট দেশটার মাধ্যমেই। ভ্যাটিকানে সে কেবলমাত্র 2 দিন থাকবে, এরপর রোম শহরটা ঘুরে দেখেই ফিরবে প্যারিসে। সকালের নাস্তা শেষ করে তিরু চটপট বের হলো। উদ্দেশ্য সেন্ট পিটার ব্যাসিলিকা। পৃথিবীর সবথেকে বড় চার্চ হিসেবে এটিকে গণ্য করা হয়। পৌঁছাতে কিয়ৎক্ষণ লাগে তার। চার্চে প্রবেশের পর ঘুরে ফিরে সবটা দেখতে লাগলো বিমুগ্ধ নয়নে। চার্চের দেওয়ালে কারুকার্য করা, চার্চের সিলিং গোল্ড প্লেটের কাজ করা, আশেপাশে বেশ কিছু স্ট্যাচু রয়েছে। চার্চ ঘুরে দেখতে বেশ খানিকক্ষণ লাগলো তিরুর। পুরোটা দেখা শেষ হলে চটজলদি বেরিয়ে এলো। বেলা পড়েছে। আশেপাশে আরও কিছু জায়গা দেখে হাঁটতে হাঁটতে হোটেলে ফেরার সিদ্ধান্ত নিল ও। ভ্যাটিকান খুব ছোট দেশ হওয়ার দরুন দেখার মতো জায়গা খুব অভাব। তবে কিছু জায়গা রয়েছে যেগুলো আকর্ষণীয় হলেও সেখানে প্রবেশের অনুমতি নেই জনসাধারণের কিংবা পর্যটকদের। কেবলমাত্র সেখানে কাজ করলে কিংবা কোনো দেশের প্রধানমন্ত্রী হলে স্পেশাল ইনভিটেশনের মাধ্যমে ভেতরে যাওয়া যায়। তিরু তার হলিডের প্ল্যান এইভাবেই তৈরি করতে চাইছিল, যাতে একসাথে অন্ততপক্ষে 2টো দেশ দেখা হয় তার। অবশ্য এটা অন্যান্য হলিডেতে সম্ভব নয়, কারণ ভ্যাটিকান সিটির মতো এত ছোট দেশ আর নেই। হোটেলে সবেমাত্র ফিরেছে তিরু। মায়ের সাথে কথা বলে দেহ এলিয়ে দেয় বিছানায়। আরুণের সাথে কথা বলতে ইচ্ছে হচ্ছে। ছেলেটার মিষ্টি কণ্ঠ শ্রবণ করার জন্য মন আকুপাকু করছে, কিন্তু সকালের ওই ঘটনা মনে পড়তেই নিজের ইচ্ছেকে দমন করল সে। আরুণ পাল্টা কল না দেওয়া অবধি সে তাকে ফোন করবে না, কিছুতেই না।
এয়ারপোর্ট জুড়ে বহু মানুষের পদচারণ, কলরবে মুখরিত চারপাশ, সকলে ভারী ব্যস্ত। কারোর দিকে কারোর তাকানোর সময় নেই। যে যার মতো লম্বা পা ফেলে এগোচ্ছে নিজের গন্তব্যে। তাদের মাঝে কেবল জড় পদার্থের ন্যায় দাঁড়িয়ে আছে একটি মাত্র মানুষ, তিরু। এত এত মানুষের ভিড়ে তার কেমন যেন অসহায় অনুভূতি হচ্ছে। অস্বস্তিতে গাঢ় হয়ে রয়েছে মন প্রাণ। অস্থির চঞ্চল আঁখি জোড়া স্থির নেই। আশেপাশে ঘন ঘন দৃষ্টি ফেলে খুঁজছে কাউকে। উফ, মহা যন্ত্রণা তো। এত দেরি কেন করছে মানুষটা? সে কি জানে না বেপরোয়া তিরুর মনের বেহাল দশা? আরও একটিবার চির পরিচিত নম্বরটাতে কল দিল সে। টোন বেজে উঠল আশেপাশে। ফোন হাতে দৃষ্টি হাঁটানোর পরপরই তার চোখ দুটো সামনে ভেসে উঠল কাঙ্ক্ষিত মুখবয়ব। বাদামি বর্ণের শার্টটা আষ্টেপৃষ্ঠে প্রগাঢ়ভাবে লেপ্টে আছে ছেলেটার দেহে। ঘমার্ত দেহ, সিক্ত কেশ লেপ্টে রয়েছে কপালে। পা বাড়ালো তিরু, দাঁড়ালো মানুষটার সামনে। কণ্ঠে অভিমান মিশিয়ে শুধালো, এত দেরি হলো কেন আরুণ? বড্ড চিন্তিত দেখাচ্ছে আরুণকে। কপালে সারি সারি ভাঁজ। বিচলিত কণ্ঠে ও বলে উঠল, ব্যাপার কি বলো তো? তুমি এখানে কিভাবে? কি? ঘুমিয়েছিলাম আর ফোন দিয়ে বললে প্যারিসে এসেছো। জানো কত স্ট্রাগল করে আসতে হয়েছে? গাড়িতে তেল নেই, অর্ধেক পথে গাড়ি ফেলে ছুটে এসেছি। সাথে টাকাও ছিল না। এমন পাগলামোর মানে কি তিরু? তুমি ঠিক আছো তো? তিরু নির্লিপ্ত কণ্ঠে বলল, ঠিক আছি। ফিরে আসতে ইচ্ছে হলো তাই চলে এলাম। আরুণ ভ্রু কুঁচকালো। তোমার তো আরও 2 দিন পর ফেরার কথা। আগেই ফিরলাম ইচ্ছে হলো তাই? কেন, কোনো সমস্যা? বিচলিত ভাবটা কেটে গেল। মুখবায়ব এঁটোসেঁটো থাকা চিন্তার রেশ এখনো উধাও। নড়ে চড়ে দাঁড়িয়ে উঠে গাম্ভীর্যতা টানল আরুণ। বলল, আসবে, ইটস ওকে। আগে থেকে ইনফর্ম করা উচিত ছিল না তোমার? তার উপর ফোন দিয়ে এমনভাবে কথা বললে আমি ভেবে নিয়েছিলাম তোমার কোনো বিপদ হয়েছে। অযথাই আমাকে চিন্তায় ফেলে জ্বালানো বন্ধ করবে তিরু? প্রত্যুত্তর করল না তিরু। মৃদু হেসে তাকিয়ে রইল। বিরক্তি হতাশা দুটোই ঘিরে ধরে আরুণকে। সে হাসার মতো কী বা বলল? এখানে হাসার দরকারটা কি? তিরুর হাত থেকে ছোঁ মেরে ব্যাগ দুটো নিয়ে পা চালালো দ্রুত। রুষ্টতা ছেপে রয়েছে তার মুখশ্রীতে। আরুণের রাগ দেখে তিরু পুনরায় হাসল। ছেলেটা তাকে নিয়ে একটু বেশিই চিন্তা করে কি? ওহ, এই সময় চিন্তা করাটা স্বাভাবিক। কাল অনেকক্ষণ যাবৎ তাকে ফোনে পায়নি আর সকালবেলা হুট করে কল দিয়ে বসলো সে প্যারিসে, এয়ারপোর্টে অপেক্ষারত। চিন্তা হওয়ারই কথা। গাড়ির মাঝ রাস্তায় আসতেই তিরু হঠাৎ বেঁকে বসে বলে উঠল, বাসায় পরে যাই, আমার প্রচণ্ড ক্ষুধা পেয়েছে। আরুণ তার দৃষ্টি এলিয়ে রেখেছিল বাইরে। তিরু কণ্ঠ শ্রবণ মাত্র তার পানে তাকালো। আশপাশটায় একবার চোখ বুলিয়ে বলল, সামনেই তো আমার রেস্টুরেন্ট, ওখান থেকে খেয়েও। রেস্টুরেন্টের সামনে আসার পর গাড়ি থেকে নামলো দুজন। ভাড়া মিটিয়ে দেয় তিরু। আরুণ যদিও বা ইতস্তত বোধ করছিল। বারংবার বলছিল রেস্টুরেন্ট থেকে টাকা এনে ভাড়া মিটিয়ে দিচ্ছি, কিন্তু তিরু সোনার পাত্রী হলে তো। ব্যাগ দুটো হাতে নিয়ে ওরা সামনে এগোলো। আরুণের রেস্টুরেন্টটা 3 তলা। ফার্স্ট ফ্লোর শুধুমাত্র কফি কর্নার, সেকেন্ড ফ্লোর ফুড কর্নার আর থার্ড ফ্লোরে যাবতীয় মালামাল রাখার পাশাপাশি রয়েছে 2টো রুম। একটি রুম যেখান হতে পুরা রেস্টুরেন্টের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বসানো সিসিটিভি ফুটেজের জন্য তৈরি করা কন্ট্রোল রুম। দ্বিতীয় বিশাল আলিশান রুমটা তৈরি করা হয়েছে আরুণের জন্য। সেখানে বসেই যাবতীয় কাজকর্ম পরিচালনা করে থাকে সে। লিফটে করে আরুণ তিরুকে নিজের কেবিন রুমটাতে নিয়ে এলো।
সাথে রয়েছে আরও দুজন। ওই দুজন মূলত ওয়েটার। এখানকার এক ভার্সিটিতে পড়াশোনা করছে। পড়াশোনার পাশাপাশি এখানে পার্ট টাইম জব করে ওরা। কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে ব্যাগ দুটো নির্দিষ্ট স্থানে রেখে খাবার অর্ডার নিয়ে ওরা দুজন চলে গেল। তিরু গিয়ে বসল সোফায়। ক্লান্ত গলায় আদেশ করল, এসি অন করুন জলদি। থাই গ্লাস টেনে দিয়ে আরুণ এসি অন করে। হাত থেকে রিমোটটা পাশে ফেলে গিয়ে বসে তিরুর নিকটে। অতঃপর শুধায়, এভাবে হুট করে চলে আসার কারণটা স্পষ্ট তো বললে না তিরু? ডগর ডগর চোখ দুটো দিয়ে আরুণকে একবার আপাদমস্তক দেখে নিল তিরু। তারপর মুদে নিল চোখ জোড়া। জ্বালা করছে চোখ দুটো। তপ্ত শ্বাস ফেলে ও স্বগতোক্তি করল, আপনাকে কিভাবে বোঝাই আমার হুট করে ফিরে আসার কারণটা একমাত্র আপনি। আমায় বড্ড জ্বালিয়েছেন আপনি। জ্বালিয়ে পুড়িয়ে একাকার করে ফেলেছেন। অতিষ্ঠ হয়ে তাই তো ফিরে আসা আপনার তরে। রোমে তিরু ছিল 3 দিন। ঘুরে ফিরে দিন কাটছিল তার। তবে এতদিনে পূর্ণ হওয়ার স্বপ্ন জন্য সে অনুভূতিটা তার প্রথমবার তৈরি হয়েছিল তা উবে গেছে আরুণকে ছেড়ে আসার পরদিনই। বিষয়টা উপলব্ধি করেছে তিরু দেরিতে। ঘুরে ফিরে যখন শ্রান্ত দেহটা নিয়ে হোটেলে ফিরে আসতো, ভীষণ ক্লান্ত চোখ দুটো যখন একটুখানি ঘুমোতে চাইতো, ঠিক তখনই আরুণটা এসে জ্বালাতন করত। তিরুকে ঘুমোতে দিত না। ঠিক মতো ঘুম না হওয়ার দরুন বেহাল দশা ছিল তার। অতঃপর সে উপলব্ধি করল, এই যে ছিমছাম গড়নের সুটান দেহের পুরুষটা, একে ছাড়া তার জীবন অচল। সে একদম ভেঙে পড়বে আরুণের ছায়াটা যদি তার আশেপাশে হতে সরে যায়। তিরু উত্তর না পেয়ে ওকে আরও ঘাটালো না আরুণ। চুপচাপ উঠে গেল। থাক না মেয়েটা তার মতো। ফিরে এসেছে তারই তো ভালো। এই যে এই কয়েকটা দিন সে প্রাণহীন শুষ্ক বৃক্ষের মতো ছিল, এবার তার জীবনে প্রাণ নিজে এসে দুয়ারে কড়া নেড়েছে, এটাই তো যথেষ্ট নাকি? খাওয়া দাওয়া শেষ করে তিরু প্রায় ঘণ্টাখানেকের মতো ওখানে বসে থাকতে হলো। আরুণ কাজে ব্যস্ত ছিল। বাড়ি ফেরার সুযোগ নেই। তাকে অবশ্য বলেছিল বাড়ি চলে যেতে, কিন্তু তিরু শুনলে তো? একসাথে ফিরবে বলেছে, ওটাই তার শেষ কথা। চলো তিরু। অন্তিক গাড়ি নিয়ে এসেছে। নিচে নামার পর অন্তিক হাসি মুখে এগিয়ে এলো। তিরুকে দেখা মাত্র চটপট জিজ্ঞেস করলো, ভালো আছেন ভাবি? কতদিন পর দেখলাম। সুস্থ আছেন তো? তিরু নম্র গলায় জবাব দিল, ভালো আছি অন্তিক। তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ ভাবি। আলাপচারিতা শেষ করে ওরা গাড়িটিতে উঠে বসলো। পৌঁছাতে বেশ খানিকক্ষণ লাগলো। বাড়ি থেকে এই রেস্টুরেন্টের দূরত্ব বেশ ভালোই। রাত হয়েছে। বাড়ি ফিরে প্রিয়র সাথে কিছুক্ষণ কথা বলে তিরু উপরে এলো। আরুণ তখন পোশাক পাল্টে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। তিরুকে দর্শন করার পর শুধালো, ফ্রেশ হয়ে এসে ঘুমিয়ে পড়ো, রাত হয়েছে। জি। তিরু হাতে পোশাক নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। তড়িঘড়ি করে শাওয়ার নিয়ে বেরোতেই দেখল রুম অন্ধকার, অর্থাৎ আরুণ ঘুমে কুপোকাত। হাতের টাওয়েলটা নির্দিষ্ট স্থানে রেখে বিছানায় গেল সে। বাইরে হতে আসা রশ্মিতে আরুণের ঘুমন্ত মুখশ্রী স্পষ্ট দেখা যাচ্ছে। আচানক কি যেন হলো তিরুর। নিয়ন্ত্রণ হারিয়ে সে পটাপট আরুণের গালে চুমু দিয়ে বসল। ততক্ষণে চোখ খুলে নিয়েছে আরুণ। দৃষ্টিতে তার বিভ্রম। আকাশসম লজ্জা সংকোচ নিয়ে তিরু দূরে যেতে নেবে, তৎক্ষণাৎ তাকে আষ্টেপৃষ্ঠে আঁকড়ে ধরল আরুণ। কাছে টেনে ফিসফিস করে মিহি কণ্ঠে বলল, আজ অন্তত দূরে যেও না তিরু। আই নিড ইউ। আমার আর ধৈর্যের পরীক্ষা নিও না। লাজুক তিরু দূরে গেল না, বাধা দিল না আরুণকে। লতাপাতার ন্যায় জড়িয়ে রইল আরুণের সাথে। হোস্টেলে পিনপতন নীরবতা, মৌনতা ঝাপটে ধরে রয়েছে চারপাশকে। বিল্ডিংয়ের সামনে কফিন রাখা হয়েছে সবেমাত্র।
আস্তে ধীরে কফিনের উপরিভাগ খুলে দেওয়া হলো। তৎক্ষণাৎ দৃশ্যমান হলো মেয়েলি মুখশ্রী, মৃতদেহটা ফ্যাকাশে হয়ে, কেমন বিবর্ণতা ছেপে রয়েছে চেহারায়। রক্ত জবার ন্যায় লাল ঠোঁট জোড়া সাদা হয়ে গেছে, হাত দুটো পেটের মাঝে দিকে ভাঁজ করে রাখা, হাতে শুভ্র রঙের একগুচ্ছ ফুল। মৃতদেহটা নিষ্প্রাণ দৃষ্টিতে দেখে আচানক চিৎকার দিয়ে উঠল ইলি। লম্বা লম্বা পা ফেলে ছুটল কফিনের কাছে। মৃতদেহটা ঝাপটে ধরে আর্তনাদ করে উঠল, কাতর গলায় শুধালো, কেন সুইসাইড করলে উইলি? কেন করলে এমনটা? আমাকে কি একটু খুলে বলা যেত না? নির্জীব তিরু পেছন হতে চুপচাপ দাঁড়িয়ে ইলির পাগলামো দেখছে। যন্ত্রণায় বুকের ভেতরটা হাহা করছে তার, এগিয়ে যাওয়ার সাহস পাচ্ছে না। কি বলে সান্ত্বনা দেবে সে ইলিকে? আপনজনের মৃত্যু হলে তাকে ঠিক কি বলে সান্ত্বনা দেওয়া যায় তা জানা নেই তার। অক্ষিদয় জলে পূর্ণ। উইলির মৃত্যু সম্পূর্ণ অপ্রত্যাশিত, অবাস্তব লাগছে। এই তো সপ্তাহখানেক আগে সে যখন ইলির সাথে দেখা করতে এলো তখন উইলিকে কি দারুণ প্রাণোচ্ছল লাগছিল। মাত্র কয়েকটা দিনের ব্যবধানে ঠিক কি এমন হয়ে গেল যে হুট করে আত্মহত্যা করে বসলো? ইলির নিকট এগিয়ে যাওয়ার সময় তিরু হঠাৎ ভিড়ের মধ্যে থেকে চাপা গুঞ্জন শুনতে পেল। নিজের ইচ্ছেতে বয়ফ্রেন্ডের সাথে ফিজিক্যালি ইনভলভ হয়ে এখন হুইদায় মরে গেল এই মেয়ে। এর জন্য এখন আমাদের বেশ কয়েকদিন পুলিশি ঝামেলা বয়ে বেড়াতে হবে। বিরক্তিকর। এ যুগে উইলির মতো নির্বোধ মেয়ে আর একটাও দেখিনি আমি। পার্সোনাল ভিডিও ফাঁস করার হুমকি দিয়েছে তো পুলিশে কমপ্লেন করতো, অযথা মরে গিয়ে ঝামেলা বাড়িয়ে দিল। এখনকার এই সময়ে মেয়েদের জন্য আইন কতটা কড়া তা কি জানতো না উইলি? এমন আরও সব উদ্ভট কথাবার্তা শুনে তিরুর মাথা ধরে গেল। একটা মানুষ এখানে মারা গেছে, সেই মানুষটাকে নিয়ে এমন নেতিবাচক কথা কি শোভা পায়? এদের কি ন্যূনতম চেতনাবোধ অবধি নেই? আশ্চর্য। উইলির সুইসাইডের কারণ তার বয়ফ্রেন্ড, ঠিক এমনটাই জানতে পেরেছে তিরু। মেয়েটা ভুলবশত কি স্বেচ্ছায় তার বয়ফ্রেন্ডের সাথে গভীর সম্পর্কে লিপ্ত হয়েছে। পরিশেষে তার বয়ফ্রেন্ড উইলির খুব অন্তরঙ্গ ছবি আর ভিডিও পাঠিয়ে ব্ল্যাকমেল করার চেষ্টা করেছে। টাকা চেয়েছিল ছেলেটা। অত টাকা ছিল না উইলির। দিশাহারা হয়ে, দিক বিদিক শূন্য হয়ে শেষে পৃথিবী ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্তটাই নেয় ও। তবে এমন বানোয়াট কাহিনী মেনে নিতে পারছে না ইলি। উইলি যতটাই খারাপ হোক, বাজে হোক, অন্তত এভাবে গভীর সম্পর্কে যাবে না। ও তো রিলেশন করে টাইম পাস করত। উইলি এমনটাই বলে ইলিকে আশ্বস্ত করে আসছিল। তবে তিরুর মতবাদ এখানে ভিন্ন। বাইরে চলাফেরা করার সময় সে দেখেছিল উইলিকে। ও ঠিক কতটা কাছাকাছি যেতে পারে ছেলেদের। রাস্তার মাঝেই অশ্লীলতা তা তিরু চোখে পড়েছিল। কিন্তু ও তো উইলিকে সবসময় কঠিন হৃদয়ের শক্ত একটা মেয়ে মনে করত। তবে এমন কি হলো যে উইলিকে সুইসাইডের পথটাই বেছে নিতে হলো? ফোন বাজছে। তিরু ভিড় ঠেলে বিরান স্থানে এলো। আরুণ কল দিচ্ছে। ছেলেটা এর আগেও বেশ কয়েকবার ফোন দিয়েছে, ধরার সুযোগ হয়নি তার। এবার না রিসিভ করলেই নয়। সমস্যা কি তোমার তিরু? ক্রোধান্বিত কণ্ঠস্বর। তিরু ফাঁকা ঢোক গিলল। আরুণের কণ্ঠে শুনে মনে হচ্ছে ছেলেটাকে সামাল দেওয়া কঠিন হয়ে পড়বে। নিশ্চয়ই এখন কয়েকটা কড়া কথা শোনাবে তাকে। আমার তো কোনো সমস্যা নেই। আমার কোনো সমস্যা থাকতে যাবে কেন বলুন তো, যেখানে আমার কাছে আছে আপনার মতো আদর্শবান, চারিত্রিক গুণাবলী সম্পন্ন, কেয়ারিং একজন স্বামী। আরুণ নিচের ঠোঁট কামড়ে ধরল। এই যে অসময়ে তিরুর ফাজলামো করার স্বভাবটা, এটা একদমই পছন্দ নয় আরুণের। বলে বলে ও ক্লান্ত। কিন্তু এই ঘাড়তেরা মেয়েটা পাত্তা দিলে তো?
সে কঠিন কণ্ঠে বলে উঠল, ফ্লার্ট করছো? এমন সিরিয়াস মোমেন্টে এইসব কথাবার্তা মানায় বলো তো? মানায় না? আচ্ছা থাক, আর বলবো না। কি বলতে ফোন দিয়েছিলেন বলে ফেলুন। ফোন ধরছিলে না কেন? কণ্ঠে কাঠিন্যতা গভীরতা টানল তিরু। বলল, এখানে একজন মারা গিয়েছে আরুণ। আমি নিশ্চয়ই এখানে আপনার ফোন ধরার জন্য বসে নেই। ব্যস্ত ছিলাম। ইলি ননস্টপ কাঁদছে, ওকে সামলাতে হচ্ছে। আমি ছাড়া ওর কাছেই বা কে আছে বলুন তো? এমন সময় ওর পাশে থাকা রেখে আমি যদি আপনার সাথে ফোনে হাঁসের মতো প্যাক প্যাক করতে থাকি, তাহলে বিষয়টা কেমন বিশ্রী দেখায় না বলুন? আরুণ শীতল গলায় শুধালো, তুমি সেফলি পৌঁছেছো শুধুমাত্র এই মেসেজটা শুনতে চেয়েছিলাম আমি। ধরা পড়ে আমতা আমতা করে বলল তিরু। আচ্ছা বলে খট করে কল কেটে ব্যাগে পুরল। ইলিকে দেখা দরকার। মেয়েটাকে নিয়ে এক্ষুনি বাসায় চলে যাবে। কতক্ষণ ধরে কাঁদছে, অসুস্থ হয়ে পড়ে যদি। ছুটির দিন ছিল আজ। তবুও বেশ কিছু কাজ অফিস থেকেই মেল করে পাঠানো হয়েছে। কাজ শেষে ল্যাপটপটা পাশে রেখে দিয়ে শুয়ে পড়ল তিরু। প্রচণ্ড পেটে ব্যথা হচ্ছে। ব্যথার দরুন চোখ দিয়ে পানি চলে আসছে। ঠিক এই সময়টাতে ও সব থেকে বেশি দুর্বল বিধ্বস্ত হয়ে পড়ে। যন্ত্রণায় শয্যাশায়ী হতে হয়। ঠোঁট কামড়ে কন্ত্রণ রুখে নম্র তুলতুলে বালিশে মুখ ডোবালো ও। এভাবে শুয়ে আছো কেন? মাত্রই রুমে এলো আরুণ। বাইরে থেকে আসার প্রমাণ দিচ্ছে তার পোশাক, মুখের আদল। বালিশ থেকে মুখ তুলল তিরু। সংকোচ নিয়ে বলল, পেট ব্যথা। ঠিক কতটুকু যন্ত্রণা কাতরতা মিশেছিল কণ্ঠে তা চট করে অনুভূত করতে পারল আরুণ। পেট ব্যথা হওয়ার কারণটা অবধি জিজ্ঞেস করল না, বুঝে নিল সবটা। মূলত তিরুর সংকোচ, লজ্জা, ছেয়ে থাকা মুখশ্রী দেখে বোধগম্য হলো। আরুণ পা চালিয়ে রুম থেকে বেরিয়ে গেল। তা দেখে পুনরায় চোখ বুজল তিরু। প্রায় 1 ঘন্টা পর পেটের উপর গরম অনুভূতি হওয়ায় তিরু চট করে চোখ মেলে তাকালো। হট ব্যাগ ধরে আছে আরুণ। সে প্রশ্নাত্মক দৃষ্টি ফেলতেই বলে উঠল, ইউটিউবে দেখলাম এই সময় গরম পানির তাপ নিলে ব্যথা খানিকটা কমে। হাসল তিরু। হাত বাড়িয়ে আরুণের গাল টিপে দিল ও। আরুণ একটা ব্যাগ এগিয়ে দিয়ে বলল, ধরো, প্রয়োজনীয় সব কিছু আছে। ডার্ক চকলেটও এনেছি। ইউটিউবে এটাও দেখলাম ডার্ক চকলেট খেলে নাকি ভালো লাগে। আরুণের কোলে মাথা রাখল তিরু। অন্তঃকরণে নিদারুণ প্রশান্তির পদচারণ। এই যে আরুণের এই ছোটোখাটো যত্ন, ভালোবাসা, এই সব এতটা শান্তি দেয় তাকে। গুটিসুটি মেরে আরুণের কাছাকাছি গিয়ে তিরু আপন মনে নিম্ন কণ্ঠে শুধালো, আমার জীবনে এতটা সুখ দেওয়ার জন্য আমি আপনার নিকট চিরকৃতজ্ঞ আল্লাহ। আমার আর কিছুই চাওয়ার নেই আপনার কাছে। প্রিয় ইলি আপু, যখন তুমি চিঠিটা পড়ছো ততক্ষণে হয়তো আমি পৃথিবী হতে বিদায় নিয়ে নিয়েছি। আপু, এভাবে হুট করে তোমায় কোনো কিছু না জানিয়ে আত্মহত্যা করার জন্য দুঃখিত। আমাকে তুমি মাফ করে দিও। মৃত মানুষের প্রতি রাগ ক্ষোভ পুষে রাখতে নেই। আমি অনেকবার চেষ্টা করেছিলাম তোমায় পুরো ঘটনাটা জানানোর, কিন্তু পারিনি। বারবার ব্যর্থ হয়েছি। ক্যানিয়েল আমার প্রেমিক, যাকে আমি পাগলের মতো ভালোবাসতাম, সেই আমার মৃত্যুর একমাত্র কারণ হয়ে দাঁড়াবে আমি তা কখনোই কল্পনা করিনি। আমার মতো প্লে গার্ল কখনো কারোর প্রেমে পড়বে এটা আশা করিনি আমি কখনোই। কিন্তু ভুলবশত মনের অজান্তে কী করে যেন সব এলোমেলো হয়ে যায়। ক্যানিয়েল আমায় ভালোবাসেনি, ও আমাকে জাস্ট ইউজ করেছে, যা আমি অন্যদের সাথে করতাম। কথায় আছে না, প্রকৃতি হিসাব চুকাতে ওস্তাদ। ভুল নয়। ক্যানিয়েলের সাথে রিলেশনে থাকাকালীন ও আমায় জোর করে ফিজিক্যালি ইনভলভ হতে বলে। আমিও বাছাই না করে
কিছু না ভেবে ওর কথায় রাজি হয়ে যায়। ক্যানিয়েল আমাদের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও করেছিল আমার অজান্তে। ভিডিও করার পর ও আমায় ব্ল্যাকমেল করা শুরু করে, টাকা চাইছিল। আমি ওর এরূপ দেখে ভেঙে পড়েছিলাম আপু, প্রচণ্ড আঘাত পেয়েছিলাম। টাকা না দিয়ে চুপচাপ ছিলাম। এর ফাঁকে ও বাবাকে আমাদের সেই ভিডিও পাঠায়। বাবা তা দেখে মায়ের সাথে খুব ঝগড়াঝাটি করে। মা আমায় ফোন দিয়ে অকথ্য ভাষায় বকাঝকা করে। লজ্জায় অপমানে ক্যানিয়েলের ধোঁকা এর শিকার হয়ে আমি হতবুদ্ধি অনুভূতিশূন্য হয়ে পড়েছি। আমার পক্ষে এই পৃথিবীতে আর একটুও থাকা সম্ভব নয়। আমার জীবন নরকে পরিণত হয়েছে আপু। আমি শান্তি চাই, সবার আড়ালে চলে যেতে চাই, যা একমাত্র মৃত্যুর মাধ্যমেই সম্ভব। এই চিঠি আমি তোমার উদ্দেশ্যে লিখে যাচ্ছি, কারণ তুমি ব্যতীত আমার আপন কেউই নেই। অতীতে যা যা করেছি আমি, তার জন্য মন থেকে ক্ষমা প্রার্থী। মাফ করো আমায়, সুখে থেকো। যিশুর কাছে প্রার্থনা করি তিনি যেন পৃথিবীর সব সুখ তোমার পায়ে এনে দেন। ইতি, তোমার সারা জীবন কষ্ট দেওয়া ছোট বোন উইলি। শ্বাস প্রশ্বাস ঘন হচ্ছে। হাঁপানি রোগের মতো টেনে টেনে শ্বাস নিচ্ছে ইলি। হাত পা ক্রমাগত কাঁপছে। চোখ দুটো দিয়ে অনবরত গড়িয়ে পড়ছে নোনা জলের ধারা। দমকা বাতাস এলো, উড়িয়ে নিয়ে গেল ইলির হাতে থাকা খসখসে সাদা কাগজটা। চেতনা ফিরে পেল ইলি। উন্মাদের মতো ছুটল সম্মুখে। ছোট ইটের টুকরো পায়ে আটকে মুখ থুবড়ে পড়ল তৎক্ষণাৎ। রক্তক্ষরণ শুরু হয়েছে ইতিমধ্যেই। ধ্যান দিল না ও। উইলির শেষ স্মৃতিটা রক্ষা করতে সে ছুটে গেল প্রাণপণে। শেষ রক্ষা হলো না। কাগজটা হাওয়ায় এসে নিয়ে গেছে বহু দূরে। দৈত্যের মতো লম্বা পাহাড়ে ও পাশে। এতটা জোর ছিল দমকা হাওয়ার, টিভিতে দেখিয়েছিল আজ প্যারিসে ভারী ঝড় হবে। ইলি ভূমিতে বসে পড়ল, চেঁচালো। দুহাত দিয়ে পাগলের মতো নিজের চুল টেনে ধরে বিড়বিড় করল, সব তোর দোষ ইলি, তোর দোষ। কাউকে আগলে রাখতে পারিস না, কাউকে না। ইলির অবস্থা বেগতিক। উপস্থিত পুলিশ কর্মকর্তাগণ এর মাঝে দুজন ছুটল তিরুকে ডাকতে। তিরু এলে ইলি তার বুকে আছড়ে পড়ে আর্তনাদ জুড়ল। আমি কাউকে আগলে রাখতে পারি না টিরু। ওর দেওয়া শেষ চিঠিটাও হারিয়ে ফেললাম। এত স্টুপিড আমি। তিরু সান্ত্বনা দিল। থামো ইলি, এতে তোমার কোনো দোষ নেই। হাওয়ার তেজ বেশি ছিল, ঝড় হবে। এখন ওঠো তো, বাড়িতে চলো। তোমার গায়ে তো প্রচণ্ড জ্বর। উইলির মৃত্যুর প্রায় 1 মাস পর আজ পুলিশ কর্মকর্তা একটা চিঠি খুঁজে পেয়েছে। সেই চিঠিটা উইলির ব্যক্তিগত ডায়েরিতে রাখা ছিল। 1 মাস বাদে পুনরায় কেস ঘাঁটতে গিয়ে চিঠিটার সন্ধান মেলে। পাশাপাশি ক্যানিয়েলকেও গ্রেফতার করা হয়েছে আজ দুপুরবেলায়। বিধ্বস্ত ইলিকে তিরু দুহাতে আগলে নিল। ফের হাওয়া বয়ে গেল। তিরু হাঁটতে হাঁটতে অন্যমনস্ক হলো। মেঘলা অম্বরে দৃষ্টিপাত ফেলে ম্লান কণ্ঠে বলল, এভাবে চলে গেলে কেন উইলি? একবারও কি খুলে বলা যেত না? বেঁচে থেকে শান্তি পেলে না, আর এখন সুইসাইড করেও সেই আকাঙ্ক্ষিত শান্তি তো আর পাবে না। তুই কি এই ঈদেও আসবি না মা? তানহার মলিন কণ্ঠ। তিরু হাঁসফাঁস করে। মুখ ফুটে বলে দিতে ইচ্ছে করে তার সবটা, কিন্তু বললে কি আর সারপ্রাইজ থাকবে নাকি? নিজেকে নিয়ন্ত্রণে রাখে ও। বলে, অফিসের কাজের চাপ কতটা জানোই তো মা। তার ওপর এত লম্বা ছুটি নেওয়াটা রিস্কি। চাকরিটা চলে গেলে সমস্যায় পড়ব। এখানে তো আর ঈদ উপলক্ষে ছুটি দেওয়া হয় না। এখানে সবাই বলতে গেলে খ্রিস্টান। বেদনা কাতরতা লহমায় ছেপে গেল তানহার মুখশ্রী জুড়ে। মায়ের এহেন চাহনি তিরুর অন্তরালে আঘাত হানল। কিয়ৎক্ষণ পর তড়িঘড়ি করে কল কেটে দিলেন তিনি। কান্না পাচ্ছে তার। তিরুর সামনে কাঁদলে মেয়েটা কষ্ট পাবে না? হাত থেকে ফোন রাখল তিরু।
তৎক্ষণাৎ খট শব্দ শ্রাবণ করল। বাম পাশে দৃষ্টি ফেলতেই হতভম্ব ও। আরণ ওয়াশরুম থেকে বেরিয়েছে। স্বাভাবিক রূপে নয়। আরণের গায়ে কাপড় বলতে এই মুহূর্তে আছে কেবল মাত্র কোমরে জড়ানো টাওয়েল। তিরুর গা শিরশিরিয়ে উঠল। চটজলদি মাথা নুয়ে বিছানার চাদর খুঁড়তে লাগলো। কাবার থেকে নিজের পোশাক নিতে নিতে তিরুকে খেয়াল করলো আরণ। মেয়েটাকে স্বাভাবিক লাগছে না। হয়েছেটা কি ওর? তিরুর সন্নিকটে এগিয়ে আরণ চিন্তিত কণ্ঠে শুধালো, কি হয়েছে তোমার? মাথা তুলে তাকালো তিরু। তার বেহায়া চোখ দুটো আরণের চেহারাতে নয়, বুকে গিয়ে আটকালো। শুষ্ক ঢোক গিলে প্রাণপণ চেষ্টায় তিরু কোনো রকমে বলল, এভাবে তো কখনো টাওয়েল পরে বের হননি, আজ কেন? ড্রেস ফেলে গিয়েছিলাম। তুমি মার সাথে কথা বলছিলে, তাই ডিস্টার্ব করতে ইচ্ছে হলো না। মার সাথে কথা বলা শেষ? তিরু ছোট্ট উত্তর, ফিরে যেতে নিয়ে হঠাৎ পিছন ফিরে তাকালো আরণ। আচানক খেয়ালে এলো তিরুর এরূপ আচরণের। ঠোঁটের কোণে ভেসে উঠল তার দুষ্টু হাসি। পুনরায় পূর্বস্থানে ফিরে গিয়ে জিজ্ঞেস করল, বাই এনি চান্স তুমি কি আমায় এই অবস্থায় দেখে লজ্জা পাচ্ছ? কিন্তু এর থেকে ডিপলি তো আমায় তুমি দেখো। বাকিটুকি বলতে দিল না তিরু। আরণের মুখ চেপে ধরে চেঁচালো, লজ্জা টজ্জা নেই কি? যান, জামা কাপড় পরে আসুন, দরজা খোলা, কেউ এসে পড়বে। চলো দুজন একসাথেই যাই, তোমারও তো শাওয়ার নিতে হবে। টু শব্দ করার সুযোগও পেল না মেয়েটা। আরণ তাকে কাঁধে তুলে নিয়েছে ইতিমধ্যে। সেলফোন বাজছে। তানহা কিচেন থেকে স্পষ্টত শুনতে পাচ্ছেন। প্রকট গরমে নাস্তানাবুদ তানহা হাতের কাজ ফেলে যাওয়ার সুযোগটাও অবধি পাচ্ছে না। রান্না চড়িয়েছে চুলোয়। এই মুহূর্তে রান্না ফেলে গেলে খাবার পুড়ে ছাই হবে। অনবরত কল আসতে থাকায় শেষে তিনি অতিষ্ঠ হয়ে চুলা থেকে পাতিল মেঝেতে রেখে ছুটলেন ফোনের নিকট। তিরু কল দিয়েছে। যতটা বিরক্তি নিয়ে তিনি ছুটে এসেছিলেন তার থেকে দ্বিগুণ প্রশান্তি নিয়ে কল রিসিভ করে কানে ধরলেন। আহ্লাদী গলায় বলে উঠলেন, কেমন আছে আমার আম্মা? ফোনের অপর পাশ হতে তিরু তানহার করা প্রশ্নের উত্তর দিল না, চটপট আওড়ালো, পেছনে তাকাও তো মা। তানহা হতভম্ব। কানে ফোনটা চেপে রেখেই পেছনে তাকালেন। লহমায় কিংকর্তব্যমূঢ় তিনি। হাত হতে ফোনটা সশব্দে মেঝেতে পড়ে গেল। চক্ষুজোড়া যেন মেনে নিতে পারছে না সামনের দেখা দৃশ্য। অক্ষিকোটরে লহমায় হানা দিল জলেরা। অধরযুগল তিত্তির করে কাঁপছে। বক্ষস্থলে কালবৈশাখী ঝড় উঠেছে তার। মস্তিষ্ক এতদিন পর একমাত্র সন্তানকে দেখে তিনি যেন মূর্তি বনে গেছেন। ইচ্ছা করছে পুতুলটাকে বুকে জাপটে ধরতে, কিন্তু নড়তে যায় পাচ্ছেন না। কি জ্বালা! তিরু তার 32টি দাঁত বের করে সুন্দর এক হাসি দিল। মায়ের হাল দেখে আনন্দ হচ্ছে। ঠিক এই রূপটায় দেখার জন্যই তো কিছু না জানিয়ে এসেছে সে। হ্যান্ডব্যাগটা সোফায় ছুঁড়ে ও ছুটল। তানহাকে জাপটে ধরতেই চিরচেনা সেই মামা গন্ধটা নাকে এসে ঠেকল। শরীর কেঁপে উঠল। তানহার বুকে মুখ গুজে তিরু আহ্লাদী কণ্ঠে শুধালো, এতদিন পর এলাম আমি, আমায় দেখে এমন চুপটি করে দাঁড়িয়ে আছো কেন মা? জড়িয়ে ধরবে না আমায়? ভীষণ কষ্টে নিজের স্তব্ধতা কাটালো তানহা। মেয়েকে দুহাতে শক্ত করে জড়িয়ে ধরল। মনকে শক্ত রাখার প্রয়াস তার বৃথা গেল। হাউ মাউ করে কেঁদে উঠলেন তিনি। করুণ কণ্ঠে আওড়ালেন, আম্মা, আমার আম্মা, তুই যে আমার বুকে আছিস এটা আমার বিশ্বাস হয় না। এতদিন পর আমার বাচ্চা আমার বুকে ফিরে এসেছে। তিরুর মুখটা সামনে তুলে তানহা চুমু খেলেন। দূরে দাঁড়িয়ে তখন আরণ সদর দরজার কাছটায় চুপটি করে দাঁড়িয়ে মা মেয়েকে দেখছে। অন্তরালে প্রশান্তির রাজ। কি যে দারুণ লাগছে দৃশ্যটা। অধর প্রসারিত হয়ে ফুটে উঠল মিষ্টি হাসি।
অক্ষি জোড়াও জলে টইটুম্বুর। আড়ালে চোখ দুটো মুছে নিল ও। মায়ের কথা মনে পড়ছে তার, বুক জ্বলছে দাউ দাউ করে। তিরুর মতো তারও মায়ের কোলে ঘাপটি মেরে শুয়ে থাকতে ইচ্ছে হচ্ছে, কিন্তু সকল ইচ্ছে যে পূর্ণ হবার নয়, প্রকৃতির এমন কঠিন নিয়ম। তানহা হঠাৎ দরজায় নজর গেল। আরুণ দাঁড়িয়ে রয়েছে। ব্যতিব্যস্ত হয়ে পড়লেন তিনি। তিরুকে সরিয়ে খানিক শাসন করলেন। এটা কেমন কথা তিরু? জামাই দরজায় দাঁড়িয়ে আছে, তুই ওরে ঘরে বসাবি না আগে? আরুণ বাবা, ঘরে এসো, ওখানে দাঁড়িয়ে কেন? এগিয়ে এলো আরুণ বিনা শব্দে। তানহার নিকট পৌঁছে নম্র কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম আম্মা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম বাবা, আমি তো ভালো আছি বাবা। তিরু আসছে, তুমি আসছো, এখন খুব ভালো আছি। কিন্তু তোমার এই অবস্থা কেন বাবা? শুকিয়ে গেছো অনেক, খাওয়া দাওয়া ঠিক মতো করো না? আরুণের প্রতিউত্তর করার পূর্বেই তিরু ঠোঁট বেঁকিয়ে জবাব দিল, খাওয়া দাওয়া করার টাইম আছে নাকি ওনার? সারাক্ষণ ছোটাছুটির ওপর থাকে, খেতে বসলে মনে হয় এক যুগ চলে যাবে তার। তানহা চিন্তিত গলায় শুধালেন, এটা তো ঠিক না বাবা, ঠিক মতো না খেলে তো অসুস্থ হয়ে যাবে বাবা। মৌন রইল আরুণ। নতজানু অবস্থায় কিয়ৎ হাসল। তিরুর পর দ্বিতীয় কোনো নারী যার শাসনে মায়ের প্রতিচ্ছবি খুঁজে পেল। তানহাকে আপাতমস্তক দেখে তিরু গম্ভীর কণ্ঠে শুধালো, আরুণকে বলছো তোমার নিজের অবস্থা কি? ঠিক মতো খাওয়া দাওয়া তো আমি থাকতেও করতে না। মেয়ে হয়ে মাকে বলে বলে খাওয়াতে লাগতো। তৈরি হও, এবার আমরা একা যাচ্ছি না, তুমিও যাচ্ছ সঙ্গে, পার্মানেন্টলি। আমি সব প্রস্তুতি নিয়ে এসেছি। পুকুর পাড়ে পা ডুবিয়ে বসে আছে তিরু। অক্ষি দুটো নিবদ্ধ আকাশপানে। নীল আকাশে পেঁজা তুলোর ন্যায় মেঘের বিচরণ। নাম না জানা একদল পাখি অতি সুখে উড়ছে অম্বরে। রোদ পড়েছে, রোদের তেমন তেজ নেই। সবুজাভ প্রকৃতিতে সোনালি আভাদের অবাধ ছুটোছুটি। মাঝে মধ্যে মিষ্টি দক্ষিণা বাতাস দুলে উঠছে গোটা ফসলের ক্ষেত। শাঁ শাঁ শব্দ কানে কেমন মধুর শোনায়। বৃষ্টি হয়েছিল দুপুরে। স্নিগ্ধ মাটির নিদারুণ গন্ধে মোমো করছে চারপাশ। বৃষ্টি হওয়ার পর আশপাশটা সজীবতা ফিরে পেয়েছে। ধুলোবালি ধুয়ে মাটিতে মিশেছে। দৈত্য সার গাছের পাতা থেকে চুইয়ে চুইয়ে পড়ছে জল। বাতাবরণে যেন এক মোহনীয় শ্বাসরুদ্ধকর সৌন্দর্যের বিচরণ। কেঁপে উঠে তিরু। মনে পড়ে শৈশব। জড়তা ঠেলে পা দুটোর স্থিরতা ভাঙে সে। পানিতে ঢেউয়ের সৃষ্টি হয়। সেই ঢেউ তোলা পানিতে নিজের অস্পষ্ট প্রতিবিম্ব দেখে আনমনে হয়ে রয় ও। ভারী পা ফেলার শব্দ। তিরু হুঁশ এলো। পেছনে তাকানোর পূর্বে তার পাশে এসে বসলো আরুণ। কিয়ৎ রাগান্বিত কণ্ঠে বলল, এলাম 11টায়, সেই থেকে স্থির নেই তুমি। খেয়ে ছুটলে টোটো করে ঘুরে বেড়াতে। একটু রেস্ট নেওয়া যায় না? অসুস্থ হয়ে পড়লে তখন কি হবে? তিরু বুক ফুলিয়ে জবাব দিল, এটুকুতে তিরু অসুস্থ হয় না। তিরু শক্ত মেয়ে। অন্তঃকরণে হাসলেও বাইরে শক্তপোক্ত ভাবটা ধরে রাখলো আরুণ। তিরু তার বাহু আঁকড়ে ধরে কাঁধে মাথা রাখলো। অতক্ষণ যাবৎ কেমন খাঁকা করছিল তার হৃদয়। কিসের এক শূন্যতা, বিষণ্ণতা ঝাপটে ধরেছিল অন্তরালকে। আরুণের কাঁধে মাথা রাখার পর সবটা কেমন চট করে হাওয়ায় মিঠাইয়ের মতো লহমায় গায়েব হয়ে গেল। ছেলেটা জাদু জানে কি? মন ভালো করার জাদু। গলা পরিষ্কার করলো আরুণ। কিয়ৎক্ষণ পূর্বের গম্ভীরতা, রগচোটে ভাবটা অদৃশ্য করে শীতল কণ্ঠে জিজ্ঞেস করল, কি কালারের গরু আনবো? হতভম্ব তিরু। ছেলেটা এ কেমন প্রশ্ন করছে? কণ্ঠে বিস্ময়তা ঝাড়ল ও। এটা কেমন প্রশ্ন? সহজ প্রশ্ন। গরু কিনতে যাচ্ছিলাম। তোমার একটা পছন্দ অপছন্দের ব্যাপার আছে না?
বলো কী রঙের গরু আনবো? আকস্মিক ঘটনায় বনে রইল তিরু। এহেন প্রশ্নে সে হাসবে নাকি কাঁদবে বোধগম্য হচ্ছে না। দ্বিধার প্রহর কাটিয়ে বলে উঠল, গরুর রঙে কী বা যায় আসে আরুণ? একটা আনলেই তো হলো। পছন্দ বললে গরুর ক্ষেত্রে তা প্রয়োগ করা সম্ভব না। আমার নীল রং পছন্দ। এই রঙের গরু কি পৃথিবীতে আছে নাকি? আরুণ ভাবুক গলায় শুধালো, নেই। তবে তুমি চাইলে গরু কিনে তার উপর নীল রং কিনে রং করে দিতে পারি। এর মধ্যে গরু গুঁতো না দিলেই হলো। তিরু শব্দ করে হাসলো। আরুণ বিমুগ্ধ নয়নে দেখল ওকে। মেয়েটার মনের হাল যে ভালো ছিল না তা সে এখানে এসেই বুঝতে পেরেছে। তাই উল্টোপাল্টা প্রলাপ বকে একটুখানি স্বাভাবিক করার প্রয়াস। তিরু হাস্যরত অবস্থায় বলল, যাহ পাগল, ভুলেও এ কাজটা করতে যেও না কিন্তু। দাঁড়ান আরুণ। তিরু ছুটে এলো, হাতে পায়েসের বাটি। আরুণ ভ্রু কুঁচকালো, বলল, ছুটোছুটি করছো কেন? ঈদের নামাজে যাওয়ার আগে মিষ্টি কিছু খেয়ে যেতে হয়, জানেন না? খালি মুখে বের হচ্ছেন কেন? আশ্চর্য। দেখি হাঁ করুন। দেরি হয়ে যাচ্ছিল। 1 চামচ পায়েস মুখে নিয়ে তা চিবোতে চিবোতে প্রত্যুত্তর করে আরুণ। মুখে খাবার শেষ করে প্রশ্ন ছড়ে, পায়েস কি তুমি রান্না করেছো? হ্যাঁ অবশ্যই। কেমন হয়েছে ফিডব্যাক দিন। তিরুর হাত থেকে বাটিটা নিয়ে আরও 2 চামচ খেলো আরুণ। জুতো পরে বেরিয়ে যেতে যেতে বলল, এসে বলবো। গাল ফুলিয়ে দরজা লাগাই তিরু। একটা শব্দ বলে গেলে এমন কি হতো? নামাজ শেষে আরুণ যখন ফিরে এলো তখন সে তিরুকে টেনে টুনে ঘরে এনে হাতে মেহেন্দি দিতে বসালো। সেই যে তিরু বকবক করছে বাইরে যেতে, ছেলেটা শুনলে তো? সে এক মনে তিরুর হাতে আঁকিবুকি করতে ব্যস্ত। ক্লান্ত হয়ে চুপ রয় তিরু। আরুণ তার কাজ শেষ হতে হাত থেকে মেহেন্দির টিউবটা ফেলে উঠে দাঁড়ায়, বলে, ঈদের দিন খালি হাত নিয়ে ঘুরলে ভালো দেখায় না। বাইরের কাজ এমনিতেও বুঝিয়ে দিয়ে এসেছি আমি অন্যদের, এবার নিজে যাচ্ছি। শান্তি? তাড়া দিল তিরু। দ্রুত বের হন। হাত দুটোতে নজর বুলিয়ে তিরু হাসল। ছেলেটা খারাপ মেহেন্দি দেয়নি, সুন্দর হয়েছে বেশ। এতটা চমৎকার তিরুর হয় না। বাইরের কাজে ব্যস্ত আরুণ। তখন কোথা থেকে ছুটে আসলো তার বোন। তাকে দেখে অবাক হয় সে। কেমন বিধ্বস্ত লাগছে মেয়েটাকে। আরুণ চটজলদি বোনকে আগলে নিয়ে শুধায়, আপু তুই এখানে কখন এলি? উন্মাদের মতো লাগছিল বোনটাকে। কেমন যেন এলোমেলো সবটা। বোনের ভীত সন্ত্রস্ত মুখশ্রী দেখে আরুণের হৃৎস্পন্দন বাড়ে। চিন্তা হয় প্রশ্ন ছুড়বে অমনি তার বুকের কাছে গুটিয়ে থাকা মেয়েটা হুট করে যন্ত্রের মতো বিড়বিড়িয়ে বলে উঠল, বাবা। বাবা দোষী আরুণ। বাবা মায়ের মতো আমাকেও মেরে ফেলবে। ওই লোকগুলো আসছে, আমাকে নিয়ে যাবে, আবার মারবে। আমি যাব না, তুই আমাকে তোর কাছে নিয়ে যা।